এই আয়োজনে আজ আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তীতে বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে রাজনৈতিক দলমত নির্বিশেষে এক হয়ে কাজ করার যে অঙ্গীকার আমরা দেখেছিলাম তা বাস্তবায়নের লক্ষ্যে কতটা সাফল্য পেয়েছি তা একটি ভাবনার বিষয়। গণ অভ্যুত্থানের সময়ে যে অভাবনীয় ঐক্য গড়ে উঠতে দেখেছি, 1 বছর পার হয়ে যাওয়ার পর সেই ঐক্য কি ধরে রাখতে পেরেছি? আজ এসব নিয়েই আলোচনার বিষয় রাজনৈতিক দলগুলোর ঐক্যের জন্য কে কাজ করবে। আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া এবং এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। মাইলস্টোনের ঘটনায় আসলে সকলেরই এক ধরনের বেদনা আমাদের রয়েছে, সেই বেদনার জায়গা থেকেই শুরু করছি। আসলে যেই আলোচনাটা আমরা করতে চাচ্ছিলাম ঐক্যের বিষয়টি, যদি ওয়াদুদ ভূঁইয়া আপনার কাছে একটু শুরুতে জানতে চাই। দেখেন, আমরা দেখছি যে ঐক্যমত কমিশন বিভিন্ন সময় আলোচনা করছে এবং সেই আলোচনা ইদানিং আসছে। পরশু তার আগের দিন আমরা দেখেছি বেশ সকলে গলায় সকলেরই ঝুলছে সেখানকার কার্ড নিয়ে তারা বেশ একটা ফটো সেশন হচ্ছে এবং বারবারই যখন এক ধরনের সংকট হয় তখন দেখি যে ঐক্যমত্য কমিশন বসে, কিন্তু তারপরে আবার কোথায় যেন সেই ঐক্যমত্য হারিয়ে যায়, আবার দলগুলোর মধ্যে এক ধরনের মনে হয় যে সংঘাতের পরিবেশ আবার তৈরি হয়। আপনি যদি আপনার দিক থেকে বলেন, বিষয়টি কি এরকম যে শুধুমাত্র কোনো একটি বিশেষ দলকে ঠেকানোর জন্যই ঐক্যমত্য দরকার, নাকি আসলে সংস্কারের জন্য ঐক্যমত্য দরকার, নাকি নির্বাচনের জন্য ঐক্যমত্য দরকার? বিষয়টি আসলে কি? বেসিক্যালি বাংলাদেশের গণতন্ত্রকে পোক্ত করার জন্য এবং বাংলাদেশের উন্নতির প্রশ্নে সকল বিষয়ে ঐক্যমত্য দরকার। শুধু কোনো বিশেষ দলকে ঠেকানোর জন্য ঐক্যমত্য দরকার তা না, সকল বিষয়ে বাংলাদেশের ডেভেলপমেন্টের প্রশ্নে আমাদের ঐক্যমত্য ছাড়া উপায় নেই। কারণ এই দেশ এভাবে চলতে পারে না। আজকে আমাদের থেকে মালয়েশিয়া কত দূরে এগিয়ে গেছে, একটা সময় তারা আমাদের সাথেই ছিল। আজকে সিঙ্গাপুর আমাদের পর্যায় থেকে অনেক দূরে এগিয়ে গেছে। কাতারের মতো দেশ, এত ছোট একটা দেশ, আমাদের দেশের 1/10 হবে, তারা অনেক দূর এগিয়ে গেছে। সেই হিসাবে আমরা অনেক পিছিয়ে থাকার কারণ হলো আমাদের কোনো ঐক্যমত্য ছিল না, ঐক্যমত্য নাই। তার উপরে বাংলাদেশকে একদম পিছিয়ে দিয়েছে, তলানিতে নিয়ে গেছে শেখ হাসিনা এবং তার স্বেচ্ছাচারিতা, একগুয়ার্তমি এবং ফ্যাসিস্ট আচরণের মাধ্যমে ক্ষমতা থাকার যে লোভ এবং মোহ, দাম্ভিকতা এবং অবৈধ পন্থায় ক্ষমতায় থাকা এবং জেনারেশনের পর জেনারেশনকে ভোট দিতে না দেওয়া, ভোট ছাড়া সরকার গঠন করা, এসব কারণে আমাদের দেশটা আসলে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। সেই হিসাবে আমাদের ঐক্যমত্য এই মুহূর্তে খুব জরুরি, যেহেতু ফ্যাসিস্ট বিদায় হয়েছে। ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলোর আন্দোলনের প্রেক্ষিতে গত 15 বছর ধরে যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের চূড়ান্ত রূপ আমরা পেয়েছি জুলাইতে। তো সেই হিসাবে জুলাইতে কিন্তু সকল দলের অংশগ্রহণ কম বেশি ছিল। এটা এককভাবে কাউকে কৃতিত্ব দেওয়া যাবে না, নেওয়া ঠিক না, কেউ দাবি করা উচিত না। তো এই ফেসিস্টের পরে আমাদের ঐক্যমত্য কেন নাই, এটা একটা প্রশ্ন এখন জাতির কাছে। কেন নাই? এই জন্য নাই, সেটা হলো কোনো দল, ছোট দল, তাদের হয়তো এত ভোট নাই, তারা ভাবছে আওয়ামী লীগ যখন বিদায় হয়েছে, এই মুহূর্তে বড় দল হিসাবে বিএনপি একটি বড় দল, বিএনপির অনেক ভোট, বিএনপি তৃণমূলে অনেক বেশি জনপ্রিয়, অর্থাৎ বিএনপিকে ঠেকাতে হবে এবং বিএনপিকে ঠেকানোর জন্য যা যা কর্মকৌশল দরকার। এই অভিযোগটা ঠিক কাদের দিকে? ছোট দল বলতে বা ভোট নাই, আপনি যদি একটু স্পষ্ট করে বলেন যে আসলে এটা ধরেন জামাত ইসলাম বলেন, এনসিপি বলেন, এরকম এদের কথা বলছি। বাকি দলগুলো তো বেসিক্যালি প্রায় 30-35টা দল, তো ছোট দলগুলো, মাঝারি দলগুলো বিএনপির সাথে জোটে আছে। এই এনসিপি এবং জামাত ইসলামী চাচ্ছে না যে এই মুহূর্তে ভোটটা হোক, অথবা যে কোনো উপায়ে বিএনপিকে যেন ঠেকানো যায়। তো বিএনপিকে ঠেকানোর জন্য যা যা করা দরকার তারা করতে চাচ্ছে। তারা নির্বাচনের আগেই তারা বিএনপিকে আওয়ামী লীগের মতো করতে চায়।
এখন ব্যাপার হলো বিএনপি আর আওয়ামী লীগ তো এক জিনিস না। আওয়ামী লীগ তো পাওয়ারে ছিল, 15 বছর পাওয়ারে ছিল, 15 বছর সে কিন্তু আপনার ইয়ে করেছে, স্বেচ্ছাচারিতা করেছে, জুলুম করেছে, খুন করেছে, গুম করেছে, মানে এভাবেই মানে অনেক কিছু করেছে এবং পাওয়ারে ছিল, পাওয়ার ইন পার্টি। তাহলে বিএনপি তো পাওয়ারে নাই, বিএনপি তো পাওয়ারে ছিল না, বিএনপি তো স্বেচ্ছাচারিতা করে নাই। আমি আপনার প্রসঙ্গটি বুঝতে পেরেছি, আপনি নিশ্চয়ই আরো একটু এলাবোরেট করে বলবেন। তার আগে ফয়দুল হক আপনার কাছে জানতে চাই, অভিযোগের আঙ্গুল আসলে আপনাদের দিকেও ওঠে, জামাতের দিকেও ওঠে যে আপনারা আসলে আগে আমার আরেকটা 1 সেকেন্ডের ইয়ে ছিল, এর বাইরে যে অনৈক্য দেখছেন, এর বাইরে যে অনৈক্য দেখছেন, আমি এনসিপির ভাইকে আছে তাকে উদ্দেশ্য করে বলছি, সেটা আসলে একটা রাজনৈতিক দলের কিন্তু বৈশিষ্ট্য। জি জি জি, সেটা নিয়ে কোনো প্রশ্ন নাই, সেটা নিয়ে আমার মনে হয় আপনার বা ফয়দুল হক কারোরই প্রশ্ন নাই, সেই অনৈক্য তো থাকবে এবং সেটা আমি বুঝাতে চাইছি এটা রাজনৈতিক দলের মধ্যে একটু বিভেদ, একটু কাদা ছড়াছড়ি বলবো না, ঠিক একে অন্যের দিকে দোষ চাপিয়ে আবার আপনার কাছে আমি একটু ফয়দুল হককে সময় দিতে চাই। ফয়দুল হক, আপনি যদি একটু বলেন যে এক ধরনের মানে অনৈক্য, এবং যেটা আসলে আমি বলার চেষ্টা করছি যে যখন দেখি যে কোনো একটা সংকট হয় তখন আবার সবাই বসেন, হ্যাঁ, এবং দেখেন মাইলস্টোনের ঘটনার দিন রাতেই বা পরের দিন, আমি ঠিক পরিষ্কার আমার মনে হয় ওই দিন রাতে অথবা পরের দিন, আবার সকলে পরের দিন রাতে বোধ হয়, পরের দিন রাতে আবার সবাই একসাথে বসলেন এবং তখন মনে হলো যে হ্যাঁ বেশ একটা সুখী সুখী দৃশ্য। কিন্তু তার পরে আগে বা পরে আমরা আবার দেখি যে অনৈক্য হয়ে যায়। সেটা আসলে ঠিক কী কারণে ঘটছে, এবং যেই অভিযোগ অদ্ভুত করলেন যে এটা আসলে নির্বাচন ঠেকানোর একটা উপায়, এটা নিয়ে সবসময়ই কথা হয় কিন্তু এই প্রশ্ন বারবারই ওঠে যে। জি, ধন্যবাদ আপনাকে। আমি সম্মানিত শ্রদ্ধেয় সহ-আলোচক ওনাকে এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ওনার পয়েন্টটাকে প্রথমে রেসপন্স করি, সেটা হচ্ছে যে এনসিপিকে, জামাতের প্রশ্ন ধরেন, এনসিপিকে এখন যে মানে কি বলে, এনসিপি জামাতকে একই ব্র্যাকেটে বলার একটা প্রচেষ্টা গত কয়েক মাস ধরে চলে, আমি এটা দেখছি। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচন করে 2বার রাষ্ট্র ক্ষমতায় ছিল, 1991 এবং 2001-এর কথা আমি বলছি, 96-এর 15 ফেব্রুয়ারি আমি বাদ দিচ্ছি, ওটা তো একটা একতরফা নির্বাচন ছিল। 2বারই কিন্তু বিএনপি জামাতের সহযোগিতা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে। বিএনপি কিন্তু এককভাবে রাষ্ট্র ক্ষমতায় আসেনি, এবং অন্তত 20 বছর বিএনপি জামাতের সাথে জোটে ছিল। এবং বিএনপি জামাত এই ট্যাগ দিয়ে বাংলাদেশে যেই পরিমাণ ধরেন অত্যাচার নির্যাতন হয়েছে, এই একই ধরনের নতুন ট্যাগ সৃষ্টি করা, এটা যারা করতে চাচ্ছে সেটার ব্যাপারে আমি বিএনপির বন্ধুদেরকে সতর্ক থাকার জন্য আহ্বান জানাবো, একই ধরনের নতুন ট্যাগে যাতে আমরা না পড়ি। এটা হচ্ছে এক নম্বর কথা। সেটা তো আপনি বিএনপিকে বলছেন। একটু আমি আপনাকে থামাই, এইটার এই যে আপনাকে ট্যাগ দেওয়া হচ্ছে, ট্যাগিং এর যেই রাজনীতি, এটা তো আসলে সব ক্ষেত্রেই এখন হচ্ছে, এবং সেই ট্যাগ কাদের কাছ থেকে আসে সেটাও কিন্তু আমরা জানি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই ট্যাগ কেন হচ্ছে, তার কি একেবারে আপনি মনে করেন না যে কিছু কারণ আছে? আপনাদের নেতাদেরকে দেখা গেছে জামায়াতের যে সমস্ত কি বলে সমাবেশ হয় সেখানে গিয়ে তারা উপস্থিত থাকেন, বক্তৃতা দেন, কিছু কারণ তো রয়েছে, একেবারে তো আপনি ফেলে দিতে পারবেন না যে কেন আসলে মানুষ এগুলো বলে। জামাতের সমাবেশে যখন জামাতের আমির অসুস্থ হয়ে পড়লেন, এরপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে ওনাকে দেখতে গেলেন, এখন কি তাহলে উনিও কি তাহলে জামাতের ট্যাগে পড়ছেন, মানে বিষয় পড়েন কিনা? মানে সমাবেশে যাওয়া হচ্ছে এটা রাজনৈতিক কালচারের একটা সৌন্দর্য। মানে আপনি সমাবেশ করবেন, আমাকে দাওয়াত দিবেন, আমি যাব, এবং আপনার সাথে আমার রাজনৈতিক বিষয়ে যদি ঐক্যমত হয় তাহলে আপনার সাথে আমি আলোচনাও করব, ঐক্যমত না হলে আমি হয়তো আলোচনা করব। কিন্তু এই যে ট্যাগিংটা করা হচ্ছে, এটা ওই পুরনো ট্যাগিং, আমি এটা বলছি, পুরনো ট্যাগিংকে রিপ্লেস করতেছে। মানে বিএনপির জায়গায় এনসিপিকে বসানো হচ্ছে, এবং আওয়ামী লীগের জায়গা কখনো কখনো মনে হচ্ছে যে বিএনপি দখল করতেছে, যে আওয়ামী লীগ হয়ে উঠতেছে বিএনপি, এটা মনে হচ্ছে আমার কাছে। তো এই ব্যাপারে আমি সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। আরেকটা ব্যাপার হচ্ছে যে নির্বাচন ঠেকানোর যে ব্যাপারটা বলা হচ্ছে, আমরাও তো পাল্টা কথা বলতেছি যে ধরেন বিচার এবং সংস্কার যেটা হচ্ছে এই গণ অভ্যুত্থানের প্রধান আকাঙ্ক্ষা কিংবা প্রধান অঙ্গীকার, আমরা দেখছি সেটাকেও ঠেকিয়ে দেওয়ার প্রচেষ্টা করা হচ্ছে। আমাদের দিক থেকে তো একই রকম অভিযোগ আছে, এবং আমরা তো বিচার সংস্কার নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য দেখি না, দুটো এটা তো কোলিনিয়ার, একটার সাথে আরেকটা রিলেটেড, তো আমরা তো এটা কোনো পার্থক্য দেখি না। নির্বাচনকে ঠেকানোর জন্য আমরা এখন পর্যন্ত কি বলেছি? আমরা বিচার চাচ্ছি, জুলাই গণহত্যা সহ 15 বছরে যা যা অপকর্ম হয়েছে, যেটার বেশিরভাগের শিকার আবার বিএনপি নিজেই, সেই বিচার চাওয়া কি অন্যায়? যে সিস্টেমকে ব্যবহার করে শেখ হাসিনা এখানে বাকশাল 2 কায়েম করতে পারলো,
যে সিস্টেমকে ব্যবহার করে এখানে বিএনপি এবং জামাতের নেতাকর্মী সহ হাজার হাজার মানুষের উপরে যে অত্যাচার নির্যাতন করতে পারলো, লুটপাট করতে পারলো, গুমখুন করতে পারলো, সেই সিস্টেমের সংস্কার চাওয়া এটা কি নির্বাচন পেছানোর দূরভিসন্ধি, কিংবা এটা কি কোনো অনৈতিক চাওয়া কিনা? তা তো না। সেটা যদি হয় তাহলে আমরা তো দাবি করতে পারি যে এই বিচার এবং সংস্কারকে পেছানোর জন্য কিংবা বিচার এবং সংস্কারকে বাইপাস করার জন্য বারবার শুধু নির্বাচনকে সামনে আনা। আমরা তো নির্বাচনের বিরোধিতা কখনো করি না, আমরা বলছি এটা একসাথে প্যাকেজ আকারে আপনি বিচারের রোডম্যাপ দেন, সংস্কারের তো প্রায় ঐক্যমত হয়ে গেছে, ঐক্যমত কমিশন কাজ করছে। আমরা একটা ঐতিহাসিক সময়ে আছি। ঐক্যমত কমিশনে যেই ধরেন ঐক্যমত কমিশনে যে আলোচনা হচ্ছে, যে ঐক্যমত কমিশন যে ফর্মে কাজ করতেছে, এটা নিয়ে আমার কিছু আপত্তি আছে। আমি বিভিন্ন জায়গায় বলেছি যে এখানে ধরেন সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একটা অংশগ্রহণ দরকার ছিল, সেটা নাই, শুধু রাজনৈতিক দলেরই ধরেন ঐক্যমত কমিশনের কথা বলছে। কিন্তু তারপরও যদি আপনি সেটাও ধরে নেন, তাহলে এই রাজনৈতিক দলগুলো বাংলাদেশের বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্ব করে। তারা একসাথে বসে একটা জুলাই সনদ তৈরির যে প্রক্রিয়ায় কাজ করতেছে, এটা তো একটা গণপরিষদ, এটা তো একটা টাইপ অফ গণপরিষদ হিসেবে কাজ করতেছে। সেখানে কি বিএনপির যে ভূমিকা, সেটাতে আপনাদের কোনো মনে হয় কিনা? কোনো অনেক জায়গাতে আমাদের ধরেন মানে কি বলবো যে আমরা হতাশ বিএনপির এই ভূমিকা। আমরা মনে করি যে বিএনপি আসলে এটাকে লিড করার কথা ছিল, যে বাংলাদেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের জন্য যেই রিফর্ম করা দরকার, বিএনপিকে এটা লিড করার কথা ছিল। কারণ বিএনপি হচ্ছে এইখানে নিজেদেরকে দাবি করে যে তারা বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, তাদের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এবং তারা গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করতেছে। কিন্তু গণতন্ত্র উত্তরণের জন্য কাজ করে আপনি খেয়াল করে দেখবেন যে পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় যখন হয়েছে, পঞ্চদশ সংশোধনী বাতিলের রায় যখন হয়েছে, তখন বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেছেন যে এর মাধ্যমে বাংলাদেশের সংবিধান আবার 96 সালে খালেদা জিয়া যেখানে রেখে গিয়েছিলেন সেখানে ফেরত গেল। সেটা কি গণতন্ত্র হলো? 96 ওই সংবিধানের পরে 2টা সংশোধনী করা গেছে, যে সংবিধান বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ সংকট তৈরি করছে। 2001-06 মধ্যে যে 14দশ সংশোধনী করলো, যখন নিজেদের লোককে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য 14দশ সংশোধনী করা হলো, যেটার মাধ্যমে যে সংকট তৈরি হইলো, লগি বৈঠা আসলো এবং 111 হলো। এরপরে ওই একই সংবিধানের কাঠামোর বলে, ক্ষমতা বলে, শেখ হাসিনা এসে এখানে পঞ্চদশ সংশোধনী করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা উঠাই নিয়ে গেল। তারপরে আমরা এখানে বলি যে এখানে বাকশাল 2 হলো। তো এই যে সংকট, এই সংকট তো ওই সংবিধানের মধ্যে ছিল। তাহলে এইটা তো আপনি নিজের জীবন দিয়ে, রক্ত দিয়ে, নিজের নেতাকর্মী দিয়ে, আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি, উনি 18 বছর ধরে বাংলাদেশের বাইরে, উনি দেশে আসতে পারেননি। তাহলে এইটার মধ্যে দিয়ে আপনারা কি শিখলেন? আপনারা তো ওইটার মধ্যে দিয়ে আবার যদি ওই জায়গায় যেতে চান, আপনারা যদি মনে করেন যে 96 সালে আমরা যেখানে ছিলাম ওটাই আমাদের সমাধান, ওই সমাধান হলে তো 24 সালে গণঅভ্যুত্থান দরকার হতো না। তার মানে সমাধান ওইখানে নাই, আপনাকে সমাধান খুঁজে বের করতে হবে। আপনার কি মনে হয়, দুঃখিত আপনাকে এবার থামাই, অথবা আপনার কি মনে হয় যে কেন আসলে আপনারা সেই জায়গায় ফেরত যেতে চান, এবং আপনাদের কোনো টেনশন বা কোনো ঝুঁকির আশঙ্কা করেন কিনা, যার কারণে আসলে যেটি ফয়জুল হক বলছিলেন যে ওখানে তো সমাধান নাই? আসলে না, আমাদের ঝুঁকি এবং টেনশনের কিছু নাই। মূল কথা হলো এটা একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার মানে হলো অল্প সময়ের জন্য নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এই গভর্নমেন্টটাকে আমরা চেয়েছি, সবাই মিলে জাতি চেয়েছে, আসছে। এখন যারা বলছেন সংস্কার এবং বিচার শেষে, আপনারা জানেন বাংলাদেশে একটা বিচার শেষ করতে 20 বছরও লাগে, 10 বছরও লাগে। তাহলে বিচার শেষে এবং সংস্কার শেষে, সংস্কারের কিন্তু নির্দিষ্ট কোনো পরিধি নেই, সীমাবদ্ধ নয়, তাদের সময় নেই। সংস্কার একটা চলমান প্রক্রিয়া, সংস্কার সারা জীবন হবে, যতদিন আমরা বেঁচে থাকবো ততদিন সংস্কার হবে। এখন যদি বলা হয় সংস্কার শেষে এবং বিচার শেষে, তাহলে বিচার করতে যদি আমি 10 বছরও ধরি আর সংস্কার করতে যদি 20 বছরও ধরি, তাহলে দেখা গেল যে আমাদের 20 বছরের মতো সময় এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকবে। তো এই কাজগুলো তো একটা নির্বাচিত সরকারও করতে পারে। এই সরকার তো বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে তো এই পাওয়ারটা নাই, এই ক্ষমতা নাই যে ওনারা সংবিধান চেঞ্জ করবে, সংবিধান পরিবর্তন করবে, বিভিন্ন বড় বড় সংস্কার আনবে। এই দায়িত্ব এবং পাওয়ারটা ওনাদের ওভাবে নাই। তবে এটা একমাত্র নির্বাচিত সরকারই পারে। এখন ওনাদের উচিত যেটা নিট সংস্কার, যেটা দিয়ে নির্বাচনটা সুষ্ঠু হবে, সেই নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সংস্কার করে একটা গণতান্ত্রিক দেশের মানুষের ভোটে নির্বাচিত সরকারের উপর যে আসুক তার কাছে ক্ষমতাটা হস্তান্তর করে দেওয়া। তারাই বিচার করবে এইসব মামলার, তারাই সংবিধানকে সময় উপযোগী করবে, সংস্কার করবে। সংস্কারের তো বিপক্ষে না। আমাদের চেয়ারম্যান যে মানে 32 দফা 31 দফা দাবি দিয়েছে, 31 দফা দিয়েছে,
31 দফার মধ্যেই তো আমাদের সমস্ত আগে থেকে ছিল না। ফজলুল হক, আমার আসলে মনে হয় যে যতবার আমি এই অনুষ্ঠানেও এই বিষয় নিয়ে যতবার কথা হয় বিএনপি এবং এনসিপির মধ্যে, বিশেষ করে এই বিষয়টা নিয়ে এক ধরনের ডিবেট হয় এবং এই ডিবেটের কোনো শেষ নাই। সেটা হচ্ছে যে বড় পার্থক্যটা এখানেই হচ্ছে, ওনারা বলছেন যে এই গভর্নমেন্টের সেই ক্ষমতা আসলে আছে কিনা, এবং আপনারা আবার বলছেন যে না, সংস্কার করতে হবে। এবং সেই সাথে আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে এই যে সংস্কারের টাইম ফ্রেম ইত্যাদি দিনে অনেকবার কথা হয়েছে, কিন্তু সত্যি তো মানে দ্রুত করার জন্য যা যা করা দরকার, আমি কিন্তু আপনাদের দেখিনি যে আপনারা সেই চাপটা দিচ্ছেন যে দ্রুত করেন, দ্রুত সংস্কারটা দ্রুত করেন। এটা বললে আবার সরকার বলে যেটা দ্রুত করার জিনিসটা, হ্যাঁ, কারণ এটা এত সহজ না যে দ্রুত করে ফেলছে। আমি এটা দুই লাইনে রেসপন্স করি। সেটা হচ্ছে যে এটার সাথে আমিও একমত, সংস্কার করার জন্য প্রপার অথরিটি অন্তত বেশিরভাগ জায়গাতে, রাষ্ট্রের সংস্কারের ক্ষেত্রে বেশিরভাগ জায়গাতে এই ইন্টারিম গভর্নমেন্টের নাই। ইন্টারিম গভর্নমেন্ট এখানে একটা ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করছে। ঐক্যমত কমিশন একটা জুলাই সনদ তৈরির জন্য কাজ করতেছে। আপনি আরেকটা যে কথা আপনি বললেন যে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়, কিন্তু আমরাই খুব জোরালোভাবে দাবি জানিয়েছি যে জুলাই মাসের মধ্যে জুলাই সনদ করতে হবে। জুলাই সনদ হচ্ছে সংস্কারের একদম মনে করেন যে মানে খসড়া রূপরেখা 25 তারিখ জুলাই মাসে, কিন্তু এটা করা যাচ্ছে না, এটা করতে পারছে না তারা। সেটার জন্য সরকারের প্রতি আমাদের আক্ষেপ আছে। আমরা ঐক্যমত কমিশনে বারবার এই আক্ষেপ প্রকাশ করেছি, এবং আপনি ঐক্যমত কমিশনের মিটিংগুলোর ব্যাপারে যদি আপনি একটু রিপোর্টগুলো পড়েন তাহলে আপনি বুঝবেন যে এইখানে কেন একমত হওয়া যাচ্ছে না, কোথায় কোথায় একমত হওয়া যাচ্ছে না, অনেক সময় বিএনপি অনেক জায়গায় কোথায় কোথায় একমত হওয়া যাচ্ছে না, সেই জায়গাগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো এইটা মানে এই যে ইয়েগুলো করা হচ্ছে এটা এরকম না। এবং ব্যাপারটা হচ্ছে যে সরকার এটাকে ফ্যাসিলিটেট করবে, এবং সংস্কার যেটা এটা বাস্তবায়ন করার জন্য আমরা পদ্ধতি বলেছি। বাস্তবায়নের আলাপ এখনো যদি ঐক্যমত কমিশনে আসেনি। আমরা বলেছি যে এখানে একটা গণপরিষদ নির্বাচন হতে হবে, গণপরিষদ পার্লামেন্ট একসাথে নির্বাচন হবে। গণপরিষদে যে জুলাই সনদটা আমরা তৈরি করলাম, এই জুলাই সনদের উপরে আমরা মানে সংবিধানকে সংস্কার করব। একটা বিরতির সময় পৌঁছে গেছে, মোটামুটি এই পর্যন্ত পরিষ্কার। পরবর্তীতে আবারও প্রশ্ন নিয়ে আসছি। প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে একটা বিরতি, এবার সঙ্গে থাকুন, ফিরছি বিরতির পর। আবারও স্বাগত প্রযত্ন বাংলাদেশ অনুষ্ঠানে। আজ কথা বলছি ঐক্যের প্রয়োজন হলে দূরত্ব কেন, এই বিষয়ে কথা হচ্ছে, যেটি ফজলুল হকের কাছ থেকে থেমেছিলাম। আমি আসলে অদূত ভাই আপনার কাছে আবার জানতে চাই, এখানে একটু সরকারের প্রসঙ্গে যদি আমরা আসি, ইন্টারিম গভর্নমেন্টের কথায় যদি একটু আসি, যেটি প্রথমেই একদম শুরু করেছিলাম যে যখনই আসলে কোনো একটা সংকট হয়, এই যে আপনার মাইলস্টোন ঘিরেই যে সংকট আমরা দেখতে পেলাম তখন, এবং বলা হচ্ছে যে ফ্যাসিস্ট ফিরে আসবে এই ঘটনার মধ্যে দিয়ে, কিছু কিছু তার আশঙ্কা দেখা যাচ্ছিল। তখন আবার দেখা গেল যে সবাই আবার একসাথে বসলেন, যেটি একদম শুরুতে বলছিলাম। কিন্তু সেটি যখন এই ধরনের আশঙ্কা আবার যখন দূর হয়ে যায়, তখন আবার যেন দূরত্ব তৈরি হয়ে যায়, তখন আবার যেন ঠিক দলগুলোকে দরকার হয় না, একই একটা ছন্দে তখন যেন চলে। বিষয়টি কি এরকম কিনা? হ্যাঁ, বিষয়টা এরকম ছিল, এখন সেটা অনেকটা ওভারকাম করেছে। যেমন সরকার শুরু থেকে যদি সব রাজনৈতিক দলগুলোকে ডেকে বলতো যে আমার কোনো দল নাই, আপনারাই আমার দল, আপনারাই বাংলাদেশের দল, এই মুহূর্তে দেশের একটা ক্রাইসিসে, একটা ক্রান্তিকালে গণতন্ত্র উত্তরণের জন্য আপনারা আমাকে বসিয়েছেন, আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা নিয়ে আমি এগিয়ে যাব, নির্বাচন সম্পন্ন করব, পারপাস সার্ভ করব। কিন্তু দেখা গেল যে বর্তমান সরকার সেই কাজটা করে নাই, রাজনৈতিক দলগুলোকে উপেক্ষা করেছে, ইগনোর করেছে, অসম্মানিত করেছে। এবং ওনাদের একটা ব্যাপার ছিল এরকম যে সব কিছু ওনারাই করবেন, সেই ক্ষেত্রে সে সরকার অনেকটা ব্যর্থ হয়ে গেছেন। সরকার যখনই ব্যর্থ হয়ে গেছেন এমন একটা পর্যায়ে আসার পরেই কিন্তু সরকার দলগুলোকে ডেকে কথা বলছেন। কিন্তু কথা বললেও এখনো এই কথাটুকু বলেন নাই যে আপনারা আমাকে সর্বাধিক সাহায্য করতে হবে। ইস্যুভিত্তিক বৈঠক হয়েছে, তারপরও এখন আমরা মোটামুটি সরকারের যে সর্বশেষ বৈঠক ডেকেছে, এর আগেও তো আমরা দেখেছি যে তারেক রহমানের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করেছে, সেখানে সেটার জন্য আমরা সাধুবাদ জানাই সরকারকে। কিন্তু সরকার ওভাবে শুরুতেই একদম ধরেন শপথের দিন থেকে যদি ধরেন, আপনি দেখবেন রাজনৈতিক দলগুলোকে ইগনোর করা হয়েছে, বা ওনারা কোনো বিশেষ দলকে লালন পালন করার জন্য চেষ্টা করেছে। ওনারা মনে করছে আমরা বিশেষ কোনো দলকে আমরা লালন পালন করে ওদের উপরে পা দিয়ে ওদের উপরে ভর করে আমরা পার হয়ে যাব, এরকম কোনো একটা মেন্টালিটি ছিল। যখনই দেখলো যে ওনারা সফল হচ্ছে না, ব্যর্থতা ঘিরে ধরছে, তখনই কিন্তু ওনারা দলগুলোর সাথে বসার চেষ্টা করছে, অভ্যাস করছে। সর্বশেষ বৈঠকে
আমরা যেটা বুঝতে পারলাম এবং দেখলাম এই বৈঠকে মোটামুটি সবাই ঐক্যমতে পড়ছে যে আমাদের মধ্যে রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থেকে বিরোধ হবে, আমরা অনৈক্য হবে, এটা কিন্তু রাজনীতির একটি মানে সৌন্দর্য, সেটা হবে। কিন্তু কোনোভাবে কাদা ছোড়াছুড়ি হবে না এবং ক্ষমতার মোহে আমরা বিভোর হয়ে একে অন্যকে আমরা আঘাত করব না, এরকম একটা কথা জেন্টলম্যান এগ্রিমেন্ট হচ্ছে। এবং আমরা ফ্যাসিস্ট আসার ব্যাপারে এবং দেশের ভালো কিছুর ব্যাপারে আমরা সবাই একমত। ফ্যাসিস্টকে ঠেকাতে হবে, এই ব্যাপারে আমাদের রাজনৈতিক কোনো দলেরই দ্বিমত নাই। এই বৈঠকে সেটাই এসছে। এবং সমস্যা দেখা দিলে কেন সরকার শুধু বসে, এটা না করে সমস্যা ছাড়াও শুরু থেকে যদি বসতো সরকার আরও স্মুথলি আরও ভালো করতে পারত। আপনার কি মনে হয় ফরিদুল হক, একই বিষয় যেটি বলছেন ওয়াদুদ ভূঁইয়া, যে যখন কোনো সমস্যা হয় তখন সবাইকে ডাকে, তাছাড়া মনে হয় না যে উনি কথা বলছেন যে রাজনৈতিক দলগুলোকে এক ধরনের অসম্মান করেছে, বিশেষ দলকে তারা আদরে রাখছে, বিষয়টি কি তেমন? না, এটা ধরেন এক এক জায়গা থেকে জিনিসটা দেখলে এক এক রকম। কেন? কারণ হচ্ছে যে মানে উনি ভাই যেটা বললেন, আমার কথার প্রেক্ষিতে এরকম মনে হলো যে রাজনৈতিক দলগুলোকে নিয়ে রেগুলার ডে টু ডে অ্যাক্টিভিটি করার ব্যাপার। তো সেক্ষেত্রে তো ধরেন মানে একদম প্রথম গণঅভ্যুত্থানের প্রথম দিনেই, প্রথম রাতেই বিএনপিকেই প্রথম অফার করা হয়েছিল যে চলেন আমরা একটা জাতীয় সরকার করে এই ইন্টারিম সময়টা আমরা পার করি। বিএনপি সে অফার করে নেই। তো স্বাভাবিকভাবেই তখন আসলে এই ধরনের মানুষদেরকে আসলে দায়িত্ব দিতে হয়েছে, কিংবা দায়িত্ব পেয়েছে তারা, যাদের সবার ব্যাপারে সবার কিন্তু আসলে মানে নাই, কি বলে যে আস্থা কিংবা ধরেন পুরোপুরি স্বস্তির জায়গাটা, অনেক অস্বস্তি আছে অনেকের ব্যাপারে। এবং সরকারটা বেশ দুর্বল, অনভিজ্ঞ, যেগুলো বিএনপির থেকে দাবি করে, আমরা একই কথাই, আমরা এটাই মনে করি। কারণ এত বড় সংকটের পরে যে ধরনের দক্ষ একটা সরকার দরকার ছিল, সেরকম দক্ষ সরকার আমরা পাইনি। তো আমাদের কাছে আরেকটা জিনিস মনে হয়, আমরা তো এই জিনিসগুলো আসলে এভাবে অত মানে আমরা থিওরিটিক্যালি ধরেন হয়তোবা কিছু পড়াশোনা আমাদের কিছু লোকজনের মধ্যে আছে, রাষ্ট্র নিয়ে, সরকার নিয়ে, রাজনীতি নিয়ে, দেশ নিয়ে, কিন্তু প্র্যাকটিক্যালি রাষ্ট্র কীভাবে ফাংশন করে, প্র্যাকটিক্যালি সরকার কীভাবে ফাংশন করে, সিস্টেম কীভাবে ফাংশন করে, পাওয়ার হাউসগুলো কীভাবে ফাংশন করে, এটা তো আসলে প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স কারোর ছিল না। সেটা প্রধানত আওয়ামী লীগ এবং বিএনপির ছিল। আওয়ামী লীগ চলে যাওয়ার পরে এটা তো আসলে বিএনপি বুঝতো সিস্টেমটাকে কীভাবে কন্ট্রোল করে, কীভাবে আসলে সিস্টেমটাকে দিয়ে এটা ফাংশন করাইতে হয়। পুরনো যে সিস্টেমটা, এই সিস্টেম তো আসলে একটা কি বলবো যে একটা ভয়াবহ সিস্টেম। এটা চালানোর জন্য যে ধরনের ভয়াবহ দক্ষতা থাকা দরকার, সেটা তখন ওই মুহূর্তে শুধুমাত্র বিএনপির ছিল। কিন্তু যেটা হয়েছে যে একটা দুর্বল সরকারকে সামনে রেখে পুরো সিস্টেমের কন্ট্রোল যদি ধরেন হাতে নেওয়া যায়, তাহলে কি করা সম্ভব সেটা আমরা মোটামুটি দেখতে পাইছি। যে ধরেন মানে সিস্টেমকে কারা কন্ট্রোল করতেছে। ধরেন আপনি সচিবালয় ধরেন, মানে বাংলাদেশের প্রধান জায়গাগুলো ধরেন, সচিবালয় ধরেন, বাংলাদেশের যে প্রতিষ্ঠানগুলো আছে, নির্বাচন কমিশন সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো আছে, এবং ধরেন বাংলাদেশের জুডিশিয়ারি, এবং ধরেন পুলিশ বাহিনী, আর্মি, এই যে পাওয়ার হাউসগুলো, মিডিয়া, আপনাদের মিডিয়া একটা বড় পাওয়ার হাউস, এটা আপনাকে স্বীকার করতে হবে, কারণ এখানে প্রতিনিয়ত মতামত উৎপাদন করা হয়। তো এই যে জায়গাগুলো কারা কন্ট্রোল করার ক্ষমতা বাংলাদেশে রাখতো 5 তারিখের পরে, আপনি এটা মিলিয়ে দেখেন যে কারা এখন এগুলো কন্ট্রোল করতেছে। বাংলাদেশের ফিনান্সিয়াল ইনস্টিটিউটগুলো, ব্যাংকগুলো, এই যে কারা বাংলাদেশের ধরেন মনে করেন পলিটিক্যাল ইকোনমি, যে বিরাট বড় পলিটিক্যাল ইকোনমি, ধরেন এস আলমের টাকা কার কাছে, এস আলমের ব্যবসাকে নিয়ন্ত্রণ করতেছে, এইগুলো যদি আপনি মিলিয়ে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এরকম একটা দুর্বল সরকারকে সামনে রেখে পেছন থেকে আসলে সুবিধা নেওয়ার যে ব্যাপারটা, এইটা যারা দক্ষ তারা এটা মোটামুটি ভালোভাবে করছে। এবং বারবার আমি সরকারের পক্ষ নিচ্ছি না, কিন্তু আমাদের আসলে যে জায়গাটা দরকার ছিল, রাজনৈতিক ঐক্য নিয়ে কথা হচ্ছে, তো রাজনৈতিক ঐক্য আমাদের আসলে কিছু জায়গাতে ঐক্যমতে আসা দরকার ছিল। যেমন ধরেন মানে আমাদের তো একটা গণতান্ত্রিক সিস্টেম লাগবে, এটার জন্য আমাদের লড়াই, এবং এই লড়াই আজকের না, এটা একেবারে প্রায় 100 বছরের লড়াই। তো এইটার জন্য আমাদের কি করা দরকার, আমাদের যে প্রতিষ্ঠানগুলো গণতান্ত্রিক করতে হবে, আমাদেরকে একটা ভালো নির্বাচন ব্যবস্থা লাগবে, যাতে আমরা শান্তিপূর্ণ পথে পাওয়ার ট্রান্সফারের ব্যবস্থা করতে পারি। প্রতিবার নির্বাচন আপনি খেয়াল করে দেখেন, একেবারে 72 সাল থেকে এই পর্যন্ত প্রতিবার নির্বাচনের আগে গ্যাঞ্জাম করতে হয়েছে, এবং লাশ পড়ছে, মানুষ মারা গেছে, হরতাল, অবরোধ, বহু কিছু হয়েছে। কিন্তু আমাদের একটা সুন্দর সিস্টেম লাগবে, এই জায়গাগুলো লাগবে। এবং বাংলাদেশে পলিটিক্সকে ব্যবহার করে, রাষ্ট্র ক্ষমতাকে ব্যবহার করে এখান থেকে লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করা যায়, পাচার করা যায়, এবং তার কোনো বিচার করা যায় না সিস্টেমের মধ্যে থেকে, যখন যে সরকারে থাকে এটা করা যায় না। এই সিস্টেমটাকে আমাদেরকে বন্ধ করতে হবে। আপনার ধরেন বাংলাদেশকে পার্শ্ববর্তী দেশে রাষ্ট্রের আপনার ধরেন
কি বলে যে টেবিল টেনিস খেলার মাঠ করে ফেলা যায়। এখানে সরকার কে হবে, এখানে ডিজিএফআই কে হবে, এখানে আর্মি কে হবে, এখানে সচিব কে হবে, এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পর্যন্ত কারা হবে, এখানে বিশ্ববিদ্যালয়গুলোতে বঙ্গবন্ধু চেয়ার করা হয়েছিল, সেই চেয়ারগুলোতে কোন প্রফেসরদেরকে নিয়োগ করা হয়েছিল আপনি খোঁজ নিয়ে দেখেন। তারা প্রত্যেকে ধরেন দিল্লি যেত, প্রত্যেকে কলকাতা যায় সেমিনার করতো। এই লোকগুলো কারা? তাহলে এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রের ধরেন খেলার মাঠ তৈরি করে দেওয়া, বা এটা স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। 2 দিন আগে এখন পর্যন্ত ধরেন পুশিং হচ্ছে, 2 দিন আগেও বর্ডারে ধরেন ফেনীর বর্ডারে 2 জনকে হত্যা করা হয়েছে, এটা এখন পর্যন্ত চলতেছে। এই সকল প্রশ্ন তো আমাদের রাজনৈতিক ঐক্য লাগবে। প্রশ্নগুলো হচ্ছে আমাদের ঐক্যটা হচ্ছে ওইখানে, ঐক্যটা হচ্ছে শুধু মুখের ব্যাপার না, এই জায়গাগুলোতে ঐক্যমত হতে হবে এবং একটা মিনিমাম কালচারে আসতে হবে। যে ধরেন মনে করেন যে যেভাবে ধরেন রাজনৈতিক কালচারকে যেভাবে ধরেন প্রায় আওয়ামী লীগের মতো ধরেন হয়ে গেল। আমি ঠিক এখান থেকে একটু ফজল হক আপনাকে থামাই এবং একটা বিরতির সময় পৌঁছে প্রায় আওয়ামী লীগের মতো হওয়ার কারণেই কি এই দূরত্ব কিনা রাজনৈতিক ঐক্যে, সেটা আসলে আমি জানতে চাইবো বদত ভূঁইয়ার কাছে। একটা বিরতি নিয়ে ফিরছি আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমরা আজ কথা বলছি ঐক্যের প্রয়োজন হলো দূরত্ব কেন। বদত ভূঁইয়া, প্রশ্নটা আমরা না যেখানে আসলে যেই আলোচনায় আছি সেখানেই থাকি। ফজল হক বলছিলেন যে কি কি ঘটাতে হবে, প্রতিষ্ঠানগুলো কি কি করতে হবে ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমি আবারও যদি সে ঐক্য এবং দূরত্বে আসি, বিষয়টি কি খানিকটা এইরকম যে ক্রাইসিস যখন হবে তখন সরকার সবাইকে ডাকবে, ডেকে একসাথে বসবে, ক্রাইসিস ওভার হয়ে গেলে আবার, যেটি আমি প্রথমেই একবার বলেছি, এই কাহিনী কি আসলে বারবার চলতে থাকবে কিনা এবং এর শেষ কোথায়, বা এটা হলে কি ঘটবে বলে মনে করেন? না, সরকার যদি কিছু জিনিসকে ফলো করে, সরকারের দায়িত্ব কর্তব্য কতটুকু সেটা যদি সরকার উপলব্ধি করতে পারে, তাহলে এই বারবার বৈঠক করতে হবে না এবং দূরত্ব সৃষ্টি হবে না। বিরতির আগে আপনার যে প্রশ্নটা ছিল সেটা হলো বর্তমান রাজনৈতিক দলগুলোর দূরত্ব কি প্রায় আওয়ামী লীগের মতো দূরত্বের কাছাকাছি? একদম। আসলে ওই প্রশ্নটাতে যদি আমি আসি, আপনার প্রশ্নে যদি আমি আসি, ওরকম না। আওয়ামী লীগ পাওয়ারে ছিল, আওয়ামী লীগ টাকা পাচার করেছে, মানুষ খুন গুণ করেছে, ফ্যাসিস্ট ছিল। বর্তমানে সেই রোলটাতে কেউ নাই, অতএব যার কারণে দূরত্বটাও ওরকম না। এখন দূরত্বটা হলো ক্ষমতায় যাওয়ার একটা লড়াই, যার কসবও চাচ্ছে আগে যেতে। আর কিন্তু ওনারা এনসিপি বা তো বলছে আমরা এই লড়াইয়ে নাই। ওনারা যতই বলুক, আমার কথাটা আমি বলছি, আপনার খরগোশজা যাচ্ছে আগে যেতে, কচ্ছপ যাচ্ছে আগে যেতে। এখন কচ্ছপ যদি হরিণের সাথে দৌড়াইতে গিয়ে লোভ করে যে আমি পৌঁছে যাব, তো সম্ভব না। খরগোশের সাথে হয়তো সম্ভব, খরগোশ যদি মাঝখানে একটা রেস্ট দেয়, বিরতিতে ব্রেকআপ হয় একটা টাইম, হরিণের সাথে সম্ভব না। এখন বাংলাদেশের রাজনৈতিক অবস্থা হচ্ছে যে হরিণ আর কচ্ছপের অবস্থা। কারণ কচ্ছপও ভাবতেছে যে আমরা ইউনূস সাহেবের একটু ব্রেকআপ পাইলে আমরা বোধহয় পাওয়ারে চলে যাব, আর যদি বিএনপিকে আমরা একটু দাবরানি দিতে পারি, একটু বিভিন্ন কৌশলে অপবাদ অপদস্থ করতে পারি, বিভিন্ন দুর্নাম অপবাদ লেপে দিতে পারি, তাহলে বিএনপি থেকে জনগণ ছুটে যাবে, আমাদের দিকে সবাই চলে আসবে। আর আমরা যদি আরেকটু সময় কিল করতে পারি, ওই সময় আমরা আরেকটু পরিপক্ক হব, আমরা আরেকটু ম্যাচিউর হব, আমরা আরেকটু সংঘবদ্ধ ঐক্যবদ্ধ হব, সুসংগঠিত হব। সেই সুযোগ আপনারা দিবেন কিনা, বা সেই সুযোগ দিতে গিয়ে আমাদের দেওয়া না দেওয়ার বিষয় না, কে সুযোগ পেল না পেলো এটা আমাদের বিষয় না। প্রত্যেকটি রাজনৈতিক দল আস্তে আস্তে এগিয়ে যাবে, কেউ আগে আগাবে, কেউ পরে আগাবে। নিউ জেনারেশন রাজনৈতিক দল করবে, এটাই তো স্বাভাবিক। নিউ জেনারেশন যদি রাজনীতি না করে, আমাদের পরবর্তীতে দেশ চালাবে কারা? রাষ্ট্র চালাতে হলেই তো আপনাকে রাজনীতি লাগবে। রাজনীতি যতই খারাপ হোক, বাংলাদেশের মানুষ রাজনীতিকে যতই ঘৃণা করুক, তারপরও রাজনীতি ছাড়া দেশ রাষ্ট্র কাঠামো চলতে পারে না। তো সেজন্যই নিউ জেনারেশন আসবে, রাজনীতি করবে। এই ক্ষেত্রে কে আগে সুযোগ নিল বা সুযোগ দিলাম, বিষয়টা এরকম না। বিষয়টা হলো যথাসময় নির্বাচন দরকার। কারণ এখন বাংলাদেশের এই বর্তমান সরকার যারা আছে, এরা রাষ্ট্র পরিচালনা অনভিজ্ঞ। প্রথমত ওনাদের উপরে মানুষ আস্থা নেই, মানুষ বিনিয়োগ করছে না। আস্থা আছে একটা লিমিটেড পর্যায়ে, ইলেকশন করে দেওয়ার এই টাইমটার জন্য আস্থা আছে। কিন্তু এই সরকারের অধীনে বিনিয়োগ করা, দেশি বিদেশি বিনিয়োগ করা, কোনো একটা ভালো কাজ করা, কোনো একটা ঝুঁকি নেওয়া, রিস্ক নেওয়া, এটা কিন্তু জনগণ ফিল করছে না। কারণ জনগণ তখনই নির্ভর হবে, স্টেবল হবে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, যদি একটা রাজনৈতিক দলের কাছে ক্ষমতা যায়। আমাদের বিষয়টা হলো কে ম্যাচিউরড হওয়ার টাইম কাকে কে দিতে চায়, সে বিষয়টা আমরা আমলে নেব না। সেই জায়গায় কিন্তু আমরা ডিফার করব।
চূড়ান্তভাবে ডিফার করব। এই ডিফার করলে কি ফজলুল হক মনে করেন যে তাহলে দূরত্ব বাড়বে? না না না, এটা তো ডিফার করতেই পারে, এটা নিয়ে ব্যাপারটা হচ্ছে যে মানে উনি যেটা বললেন যে ক্ষমতায় যাওয়ার যে ইঁদুর দৌড়, ঠিক আছে, ক্ষমতায় যাওয়ার ইঁদুর দৌড়ের ব্যাপারে আমরা অন্তত ধরেন এত কনসার্ন না। মানে আমাদের জায়গাটা হচ্ছে কচ্ছপের মধ্যে না না না, আমরা এগুলো মনে করি না। এটার অন্য আরো অনেক ব্যাখ্যা আছে। কারণ বাংলাদেশকে ধরেন আপনি মানে ধরেন 15-20 বছর আগের পরিস্থিতি মানে প্রেক্ষাপট নিয়ে যদি বাংলাদেশকে আপনি এখন বিবেচনা করেন, বাংলাদেশ ওইখানে নাই। এর ভেতরে বহু ঘটনা ঘটে গেছে, বহু জল পদ্মা মেঘনা যমুনা থেকে গড়িয়েছে। বাংলাদেশ আগের জায়গাতে নাই। বাংলাদেশে ধরেন 35-40% হচ্ছে নতুন ভোটার যুক্ত হয়েছে, যারা জীবনে কখনো ভোট দেয়নি। সো ভোট আসলে এটা কি হবে এটা আমরা কেউ জানি না। আগে থেকেই আমরা ধরেন এইভাবে ভাবনাটা করা, এটা মানে আমি সবাইকে অনুরোধ করবো যাতে আগে থেকে আমরা এই ভাবনাটা না ভাবি। ওনারা বিএনপির জন্য এটা আরও বিশেষ করে দরকার, কারণ 91 সালে বিএনপি এটা সবচেয়ে বড় সুফলভোগী ছিল। 90-এর ধরেন এরশাদের পতনের পরে আওয়ামী লীগ কিন্তু প্রায় ধরেন মনে করেন যে ক্ষমতায় চলে গেছিল, এবং তাদের মন্ত্রী পরিষদও ছাপা হয়ে যাচ্ছিল পত্রিকাতে, এবং নির্বাচনের দিন গভীর রাত পর্যন্ত তারা বিজয় মিছিল করেছে। কিন্তু পরের দিন দেখা গেল যে বিএনপি সরকার গঠন করতেছে। সো এটা আগে থেকে আসলে ঠিক করাটা কঠিন। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আমাদের জন্য এইটা মূল কনসার্ন না কে ক্ষমতায় যাবে কি হবে না। আমাদের জন্য মূল কনসার্ন হচ্ছে যে ওই জায়গাগুলো, যে বাংলাদেশে একটা গণতান্ত্রিক ব্যবস্থা আসলে পুনঃপ্রতিষ্ঠা। আমি একদম বুঝতে পেরেছি ফজলুল হক, একদম 30 সেকেন্ডে যদি অদ্ভুত ভাই আপনি আমাকে বলেন যে আসলে যেটি উনি বললেন যে এত % নতুন ভোটার এবং ভোট আসলে কি হবে জানেন না, পুরনো পরিস্থিতি নাই। এই নতুন প্রজন্ম, নতুন জেনারেশনটা কারা? আপনার, আমার, ওনার ছেলে, ভাই, বোন। তো আমি যে কনসার্ন, আমি যেটা বিলিভ করি, আমি যা ভালো পছন্দ করি, সেটাই আমার জেনারেশন, আমার সন্তান কিন্তু সেটার দিকেই দাবিতে হবে। একটু ব্যতিক্রম হতে পারে, পাশাপাশি কিন্তু নতুন প্রজন্ম এটাও ভাবে কে মজবুত, কে পরিপক্ক, কে অভিজ্ঞ। অনভিজ্ঞ লোকের হাতে ড্রাইভার হিসেবে স্টিয়ারিং নতুন প্রজন্ম দিবে না। ওরা আরও ভালো বুঝে যে এই ড্রাইভার যদি গাড়ি চালায় দুর্ঘটনা হবে, সেই জন্য প্রত্যেকটা গাড়ির মালিকই কিন্তু চায় যে একটা ভালো ড্রাইভার আমার গাড়িটা চালাক। অর্থাৎ অভিজ্ঞ পরিপক্ষ এই মুহূর্তে বিএনপি ছাড়া বাংলাদেশে কেউ নাই। আশা করি এই দূরত্বের কথা বলা হচ্ছে, দূরত্ব কাটিয়ে ঐক্যমত্য নিশ্চয়ই আসবে, সেই আশা রেখে আজকের অনুষ্ঠান শেষ করছি প্রযুক্তি বাংলাদেশের আজকের আয়োজন। টিভিসির সঙ্গে থাকুন 24 ঘন্টা।